আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এসএসকে যে মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আমাদের সহকর্মী যারা এসেছেন, এসএসকে এমএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার, শিক্ষা বন্ধু, আমাদের এনসিএলপি ভোকেশনাল চুক্তিভিত্তিক শিক্ষক সহ যারা প্রকল্প কর্মী, সামগ্রিকভাবে রাজ্যের বঞ্চিত শিক্ষক সমাজ, বিশেষ করে যারা পিছিয়ে পড়া তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে পিছিয়ে পড়া দরিদ্রতম মানুষদের মূল শিক্ষার স্রোতে আনার মূল লক্ষ্যে আমরা বলতে যাচ্ছি। এক অর্থে আমরা সমাজ গড়ার কারিগর, এটা ঠিক। প্রথাগত বিদ্যার তুলনায় কোন অংশে আমরা কম নই। পরিকাঠামোগত বলতে পারেন, পাঠ্যক্রমগত বলতে পারেন, শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন বলতে পারেন, কোন অংশে কিন্তু আমরা কম নই। যখন রাষ্ট্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে সমকাজে সমবেতন দিতে হবে, সমমর্যাদা দিতে হবে, যখন অন্য রাজ্যগুলো, আমরা উদাহরণ দিতে পারি কেরালার, উদাহরণ দিতে পারি ত্রিপুরার, উদাহরণ দিতে পারি বিহার, অর্থাৎ অনেকগুলো রাজ্য যখন এই স্বীকৃতি দেয়, বিহারের রাজ্য কয়েক লক্ষ যারা হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষক তাদের স্থায়ীকরণ করে, তখন অত্যন্ত দুঃখের সঙ্গে, অত্যন্ত বেদনার সঙ্গে আমাদের বলতে হয় আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে বঞ্চিত থেকে যাচ্ছি। এটা ঠিক। সুপ্রিম কোর্টের রায়ের অর্জুন সেনগুপ্তের নিয়ম অনুযায়ী একটা পরিবারের 5 জন ছেলে মেয়ে বাচ্চা, বাবা মা 5 থেকে 7 জন পরিবারের ন্যূনতম চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতি চিকিৎসা, ন্যূনতম বেঁচে থাকার জন্য যা লাগে, আজকে যে মার্কেট ভ্যালু ন্যূনতম 26,000 টাকা লাগে, ন্যূনতম 26,000 টাকা লাগে। এবং আমরা দেখছি এটা ঠিক, অন্যদের বেতন বৃদ্ধি, অন্যদের সুযোগ বৃদ্ধি হোক, আমরা চাই, কিন্তু একই কাজ করছি গ্রুপটি তারও সমতুল্য আমাদের মর্যাদা নেই। এই দুঃখ, এই বেদনা, এই দুঃখ বেদনা নিয়ে বুকে জমিয়ে রাখার কোন প্রয়োজন নেই। এই দুঃখ বেদনাকে রাস্তার ময়দানে, আন্দোলনের ময়দানে আমাদের তা প্রকাশ করতে হবে। তারই অঙ্গ হিসেবে আজকের সমাবেশ। আপনারা জানেন যে জীবিকার সংগঠনগুলো, জীবিকার অগ্রগতি ব্যতী রেখে এই সংগঠনের কোন মূল্য নেই। আর সরকার, যে সরকারই থাকুন, আমরা কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে নই, আমরা সরকারের নীতির বিরুদ্ধে। যে সরকারই থাকুন, যদি আমাদের পক্ষে নীতি গ্রহণ করেন, আমাদের পক্ষে কর্মসূচি গ্রহণ করেন, আমাদের ন্যূনতম যে চাহিদা তা পূরণ করেন, আন্দোলনের কি প্রয়োজন, সংগঠনের কি প্রয়োজন? সংগঠনের প্রয়োজন এই কারণেই, আমাদের না পাওয়ার যে বেদনা, আমাদের ন্যূনতম যে চাহিদা তা পূরণ করার জন্য যে বেদনা, তা বই প্রকাশ করবে কোথায়? যুক্তরাষ্ট্রীয় কাঠামোই শিক্ষা হচ্ছে যৌথ তালিকার অন্তর্গত। আপনারা জানেন কিছু কেন্দ্র তালিকা আছে, কিছু রাজ্য তালিকা আছে, আর কিছু যৌথ তালিকা আছে। ধরুন রাজ্যের আইন শৃঙ্খলা, এটা রাজ্যের দায়িত্ব। ধরুন দেশ রক্ষার দায়িত্ব, এটা কেন্দ্রের দায়িত্ব। শিক্ষা হচ্ছে যৌথ তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ উপেক্ষা করতে পারে না। আমরা যখন দাবি করি তখন রাজ্য সরকার বলে কেন্দ্র সরকার আমাদের অর্থ দিচ্ছে না। আমরা বলেছি রাজ্যের যেমন দায়িত্ব কেন্দ্রেরও তেমন দায়িত্ব, সে প্রকাশ করুক। সবাই রাজনৈতিক মঞ্চে মানুষের স্বার্থে বক্তব্য রাখে, কিন্তু আমরা দেখব প্রকৃতপক্ষে মানুষের স্বার্থে, প্রকৃতপক্ষে আমাদের স্বার্থে তারা কথা বলছে। আমরা দেখেছি আমাদের অতীতে আমরা আন্দোলন করেছি, নিখিলবঙ্গীয় শিশু শিক্ষা সহায়িকা সমিতি 85 সাল থেকে কাজ করেছে, তখন মুখলেস রহমান ভাই নেতৃত্বে। এটা ঠিক, তখন আমরা নেতৃত্বে ছিলাম না। সেই সংগঠন ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করেছি। কোভিডের সময় আন্দোলন করেছি, কোভিডের পরেও সিএমআতে আমাদের আটকিয়েছে, আমাদের জেলে নিয়ে গেছে। কিন্তু অভিজ্ঞতায় দেখেছি এই আন্দোলনগুলো উন্নয়ন নয়, এই আন্দোলনগুলোর ভিত্তিতে সামগ্রিক যৌথ আন্দোলনের যে
বিবেচনাটা আমরা ভেবেছি যে সংগঠনগুলো নিজ নিজ আন্দোলন নিজ নিজ ক্ষেত্রে আন্দোলন করবেন। চুক্তিভিত্তিক শিক্ষকরা আন্দোলন করেছেন, অন্য সংগঠনগুলো আন্দোলন করেছেন। আচ্ছা, স্বাভাবিকভাবেই ব্যাগের মধ্যে আছে। ঠিকভাবেই এই বিবেচনায় আমাদের এই আন্দোলনের কর্মসূচি। আমরা আজকের আমাদের দেখছি ইপিএফ নেই, ইপিএফ অফিসে নদী প্রকল্প, ইপিএফ দুটো জিপিএফ এবং ইপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সরকারি কর্মচারীদের দেয়। ইপিএফ হচ্ছে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড। সরকার একটা টাকা দেবে, আমাদের থেকে একটা টাকা দেবে। সুপ্রিম কোর্ট বলেছে 15 সাল থেকে নিযুক্তির দিন থেকে ইপিএফ দিতে হবে। হাইকোর্ট রায় দিয়েছে, আমরা হাইকোর্টে কেস করেছি। আমরা যেমন সমকাজে সমবেতনের দাবিতে কেস করেছি, আমরা কেসে যাওয়ার জন্য ভাবছি শূন্যপদে শিক্ষক নিয়োগ। কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট বলেছে প্রতিটি শিশুকে শিক্ষার অঙ্গনে আনতে হবে, আর তা যদি আনতে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ অবধারিত করতেই হবে। রাইট টু এডুকেশন লঙ্ঘন করা হচ্ছে। 1 টিচার স্কুল, 2 টিচার স্কুল, 3 টিচার স্কুল, রাজ্যে প্রায় 10,000 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসএসকে এমএসকে সহ ধরলে আরো সংখ্যা অনেক বেশি। অথচ গ্রামের ছেলেরা শিক্ষার অঙ্গনের বাইরে চলে যাচ্ছে, ঘুমুচ্ছেন সরকার, কোনো ভাবনা নেই। এবং কার্যত এই প্রতিষ্ঠানগুলো উঠে যাবে আগামী দিনে। আমরা একজন শিক্ষক, এটা ঠিক, আমাদের পেটের চাহিদা আছে, এটা ঠিক, আমাদের সংসার প্রতিপালন করার জন্য আমাদের মাইনে বৃদ্ধি করার প্রয়োজন আছে, আবার এটাও ঠিক যাদের নিয়ে আমাদের কারবার, সেই শিশু যাতে শিক্ষার অঙ্গনে আসতে পারে, সে যদি প্রকৃত পাঠ খুলতে পারে। আপনি চাইবেন 2 টিচার স্কুলে আপনার ছেলেকে পাঠাতে? আপনি চাইবেন আবার প্রাইমারি 6 জন শিক্ষক ন্যূনতম সরকারি নিয়ম 2 জন হয়ে গেছে, কোন বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবেন? শিশু কমছেন এই কারণে নয় যে শিশু কমে যাচ্ছে, বলছি তাদের কোয়ালিটি এডুকেশন, গুণগত মান উন্নয়ন ঘটাতে পারে শিক্ষকরা। শিক্ষক ছাত্রের যে রেশিও 30:1, 30 জন শিশু পিছু একজন শিক্ষক, ওটাই তাহলে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক নিয়োগ প্রয়োজন। তাই রাইট টু এডুকেশন অ্যাক্ট আর আমরা ভাবছি আইনের লড়াই যাব, কিন্তু এটা বুঝবেন আইনের লড়াই কিন্তু শেষ কথা নয়। তাগাদা তদবির এগুলো যেমন প্রয়োজন আছে, অফিসগুলো আধিকারিকদের সঙ্গে যেমন যোগাযোগের প্রয়োজন আছে, উন্নত যোগাযোগ পার্সুয়েশনের প্রয়োজন আছে, আইনের লড়াইয়ের প্রয়োজন আছে। কিন্তু আইন এবং পার্সুয়েশন এর থেকে সবচেয়ে বড় লড়াই হচ্ছে রাস্তার লড়াই। রাস্তার লড়াই হচ্ছে যে কোনো সরকারকে তলিয়ে দিতে পারে। দেখলেন না দিল্লিতে কৃষক আন্দোলন, অনিচ্ছুক কৃষক, কৃষি আইন, কৃষকদের ফসলের ন্যূনতম সহজ মূল্য, কৃষকদের জমি থেকে উচ্ছেদ করার চক্রান্ত, তার যে আইন, কেন্দ্রীয় আইন, এগুলিতে 1 বছরের প্রায় কাছাকাছি প্রায় 713 জন মারা গেছেন ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের দেশের সরকার বাধ্য হয়েছে ওই কৃষি আইন বাতিল করতে। তাই যত দুর্দর্শ সরকার হোক না, যদি রাস্তার আন্দোলন তীক্ষ্ণ করা যায় এবং স্লোগান যদি সঠিকভাবে আমরা হাজির করতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমরা আমাদের দাবি পূরণ করতে বাধ্য হব। সরকার বাধ্য হবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মাদ্রাসা মন্ত্রী, মাননীয় পৌরমন্ত্রী, মাননীয় আমাদের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের আবেদন যে আমাদের প্রকল্প কর্মীরা যারা মূল শিক্ষার স্রোতটাকে বাঁচিয়ে রেখেছে, মূল শিক্ষার স্রোতে পিছিয়ে পড়া, সবচেয়ে পিছিয়ে পড়া ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন, যারা আগামী দিনের সমাজ গড়ার কারিগর, যারা আগামী দিনে সমাজ পরিচালনা করবেন, তাদের বাঁচিয়ে রাখার জন্য আপনি নির্বাচিত হয়েছেন, আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আমরা সেই দাবি জানানোর জন্য আজকে এসেছি। মৃত শিক্ষকরা ভেসে যাচ্ছে, মাস্টারমশাই মারা গেল, দেখার কেউ নেই, দেখার কেউ নেই। তাই আমরা বলেছি মৃত শিক্ষক চাকরি থাকাকালীন তার পোষ্যকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের পেনশনটা
কার্যত আমাদের দেশের সরকার তুলে দিচ্ছে, পেনশন অ্যাকাউন্টের টাকাটা অন্য খাতে খরচ করছে, আর আমরা বলছি পেনশন দিতে হবে। কারণ 30 বছর 40 বছর ধরে একজন শিক্ষক কিংবা একজন শিক্ষিকা কিংবা একজন কর্মী সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা উদ্যোগ গ্রহণ করছেন, তাহলে তাদেরকে বাঁচিয়ে রাখার দরকার সরকারের দায়িত্ব না? এই যদি বলে সরকার, এই কারণে আমি বলছি ভবিষ্যৎ নিধি প্রকল্প যেমন প্রয়োজন, পেনশন আমাদের করতে হবে। আর নিয়ম হচ্ছে 58 বছর বয়স পর্যন্ত যদি আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যদি কাটে, তাহলে এর একটা অংশ পেনশন অ্যাকাউন্টে যায়, 5,000 7,000 10,000 হোক 2,000 হোক, একটা পেনশন অন্তত রিটায়ার করার পরে মাথা উঁচু করে বাঁচতে না পারে, অন্তত কিন্তু আলবাদকে যদি আসতে পারে তার জন্য পেনশনের ব্যবস্থা করা। এটা কোনো রাজনীতিবিদ করে দেবে, কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি কে কংগ্রেস আমাদের কাছে বড় না, এটি লড়াইয়ের ক্ষেত্রে এটা ঠিক। কে আমার বন্ধু কে আমার শত্রু আন্দোলনের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে তা প্রমাণ হয়। আমি কত ভালো বক্তৃতা দিচ্ছি, আমি কত মঞ্চে আন্দোলন আলো করে যাচ্ছি, তার জন্য মানুষের কিছু লাভ আসে না, মানুষের তাতে কিছু আসে না। আমার আন্দোলন সরকারের কাছে সেই বার্তা দিচ্ছে কিনা, সরকার সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছেন কিনা, এইটা হচ্ছে এই আন্দোলনের প্রধান শর্ত। আমি যে কথা বলে শেষ করব যে আজকের আন্দোলন কিন্তু শেষ না, বলতে পারেন নব পর্যায়ের আন্দোলনের সূচনা। আজকের আন্দোলন আগামী কয়েক দিনের মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হবে। লোকসভা নির্বাচন একটা সাধারণ নির্বাচন, কিন্তু এই নির্বাচনটা সাধারণ নয়, এই নির্বাচনটা একটা অসাধারণ নির্বাচন। কেন অসাধারণ বলছি? এই নির্বাচনের মধ্য দিয়ে থাকবে কিনা আমাদের সংবিধান, আমাদের সংবিধানে যে গণতন্ত্রের অধিকার আছে সেই অধিকারটা থাকবে কিনা, এই সংবিধান যে আমাদের অধিকারগুলো দিয়েছে সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। শ্রমিকদের 40টা শ্রমকোড বাতিল করে 4টে শ্রমকোড, শ্রমিকদের অর্জিত অধিকারগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত, ধর্মঘট করার অধিকার, আন্দোলন করার অধিকার, এই যে শ্রম আইন, সে আইন কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগ সৃষ্টি করে মানুষের ঐক্যকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এই লোকসভা নির্বাচন একদিকে যেমন অর্থনৈতিক দাবির প্রশ্ন থাকবে, অন্যদিকে মানুষের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রমিক শ্রেণী, গরিব মানুষ, ছাত্র সমাজ, কৃষক সমাজের যে ঐক্য তা থাকবে কিনা, এই জন্য এই লোকসভা নির্বাচন আমাদের একটা অসাধারণ নির্বাচন। এই নির্বাচন মানেই সাধারণ নির্বাচন বলি, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের অধিকারগুলো রাইট টু এডুকেশন অ্যাক্ট তাকে কার্যকরী হবে কিনা। এই যে নতুন নয়া শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, নয়া শিক্ষানীতিতে কি বলছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মার্চ করে দেওয়া হবে, আমানত করে দেওয়া হবে, সংযুক্ত করে দেওয়া হবে, এবং তার মধ্যে দিয়ে ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কি নিয়ম, শিশু যদি বিদ্যালয়ে না যায় তাহলে বিদ্যালয়কে শিশুর কাছে পৌঁছতে হবে, এই কি তথ্য। আর কেন্দ্রীয় শিক্ষানীতির কি বলছে, যে ছোট অল্প শিশু আছে ও প্রতিষ্ঠান বন্ধ করে দাও, 8টা 10টা শিক্ষা প্রতিষ্ঠানকে এক জায়গায় নিয়ে আসো। আগে আমাদের কি ছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট 3 বছর 4 বছরের কোর্স, পাল্টে দেওয়া হচ্ছে, মাধ্যমিক থাকবে না, উচ্চ মাধ্যমিক থাকবে না। অর্থাৎ আমি এই যে নতুন শিক্ষানীতি ব্যাখ্যা করার জন্য এই সবাই বলছি না, অর্থাৎ কিন্তু এটা আমাদের আন্দোলনের অংশ। যেমন রীতিনীতির সংগ্রামটা আমাদের দরকার চাই, এবং তার জন্য যা করার তাই করতে হবে, কিন্তু নির্দিষ্টভাবে গণতান্ত্রিকভাবে আমরা সেটা করতে পারবো। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে করব। এটা ঠিক, শ্রমিকদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, অন্যদের আন্দোলনের সঙ্গে আমাদের আন্দোলনের গুণগত একটা পার্থক্য আছে। আমরা শিক্ষক, স্বাভাবিক কারণে অন্য আর 5টা আন্দোলনের সঙ্গে শিক্ষক আন্দোলনের তুলনা করলে হয় না। আমরা বুদ্ধিজীবী, কেউ বলুক না বলুক, আমরা কিন্তু বুদ্ধিজীবী। তাহলে আমাদের আন্দোলনের ধরন, আমাদের আন্দোলনের কাঠামো, আমাদের আন্দোলনের ব্যক্তি নির্ভর করবে আমরা যারা এই আন্দোলনের প্রথম সারির কর্মী হিসেবে আছি, আমাদের সক্রিয়তা, আমাদের ঐক্যবদ্ধতা, এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের দাবি পূরণের লক্ষ্যে এগিয়ে যাব। আজকে একটা সূচনা মাত্র, এই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন রচনা করতে চাই, এবং এই আন্দোলনে যদি রচনা করতে হয় তাহলে প্রত্যেকটা আন্দোলনের সংগঠন
এখন যারা আছেন তারা নিজ নিজ ক্ষেত্রে আন্দোলনের কর্মসূচি যখন গ্রহণ করবেন, তখন ঐক্যবদ্ধ কোন একটা আন্দোলন যদি সংগঠিত হয়, তার কতগুলো শর্ত পূরণ করতে হয়, তার কতগুলো নীতি পূরণ করতে হয়, প্রত্যেকে তা মেনে চলতে হয়। তাদের মানে না হয় তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আমি সেই জন্য যে কথা বলে শেষ করব যে আজকের আন্দোলন সূচনা নিশ্চিতভাবেই এই আন্দোলনের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নেতৃত্বরা এখানে বসবো, এখানে না হলে কোন একটা নির্দিষ্ট জায়গায় বসে আমরা নতুন আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। আপনারা নিজ নিজ ক্ষেত্রে আজকে সবাই উপস্থিত হতে পারেননি, আমাদের প্রায় 43,000 এসএসকে আছে, অন্য প্রকল্প কর্মীরা মিলিয়ে প্রায় আমাদের 50,000 কর্মী আছে। আমরা এখানে অন্তত 5 থেকে 7,000 10,000 কর্মী আছি। আমাদের দায়িত্ব এই 50,000 কর্মীর কাছে, অন্তত মোটের উপর 1 লক্ষ প্রকল্প কর্মীদের কাছে আমাদের আজকে সবার বার্তা পৌঁছে দেওয়া, ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া, এবং তার মধ্য দিয়ে আগামী দিনে যে ইতিহাস তৈরি আমরা করব, সেই ইতিহাসের সাক্ষী আপনারা থাকবেন, ইতিহাসের শরিক আপনারা হবেন, এবং আমাদের সমস্ত প্রকল্প কর্মী তার নেতৃত্ব হিসেবে এসএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সহ অন্য প্রকল্প কর্মী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলনে হাতে হাত রেখে একসাথে যাতে আমরা লড়াই করতে পারি। আজকে দীপাঞ্জলিগুলো স্মারকলিপি আমরা দেবো, তারপর আমরা ফিরে আসবো, এখানে রিপোর্ট ব্যাক হবে, তারপরে আপনারা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরবেন, এবং তার মধ্য দিয়ে একটা ঐতিহাসিক ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করবেন, তার শরীর থাকবেন। এই কথা বলে প্রত্যেকের শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।